কার বয়ান? ইউরোপের বয়ান, পশ্চিম তৈরি করছে। খ্রিস্ট ধর্ম কিন্তু শুরুতে আলাদা ধর্ম হিসেবে উত্থিত হয়নি, এটা উত্থিত হয়েছিল ইহুদি ধর্মের একটা ফিরকা হিসাবে। আর ফিরকা মানে তো জানেনি, এক ফিরকা আর এক ফিরকাকে ধর্মদ্রোহী বলে, তাই হয়েছিল যীশু খ্রিস্ট সম্পর্কে। ইহুদি ধর্মীয় নেতারা, বিশেষ করে সানহেদ্রিন, ইহুদি ধর্মীয় আদালত, যিশুকে ধর্মদ্রোহী হিসেবে আখ্যা দিয়েছিল। রোমান শাসক পন্তিয়াস পিলাত, মানে রোমান গভর্নর ছিল, যিশুর বিচার এবং মৃত্যুদণ্ডের প্রক্রিয়াতে মূল ভূমিকা পালন করেন। উনি মৃত্যুদণ্ড দেন। পন্তিয়াস পিলাত যিশুকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেন। পন্তিয়াস পিলাত ছিল রোমান সাম্রাজ্যের ইউরোপিয়ান অংশে জন্ম নেওয়া একজন এলিট, সে তো ইহুদি না। রোমান আইনে শুধুমাত্র রোমান শাসকই আইনত মৃত্যুদণ্ড কার্যকর করতে পারতেন। ইহুদি ধর্মীয় নেতারা যিশুকে গ্রেপ্তার করে, এটা সত্য, এবং সানহেদ্রিনের সামনে বিচার করে, কিন্তু মৃত্যুদণ্ড দেয় না। পরে যিশুকে পন্তিয়াস পিলাতের কাছে পাঠানো হয়, কারণ রোমানরা তখন জুদিয়া শাসন করতেছিল এবং মৃত্যুদণ্ড কার্যকর করার অধিকার তাদেরই ছিল। এবং এই পিলাতের নেতৃত্বেই যিশুকে রোমান আদালতে বিচার করা হয় এবং শেষ পর্যন্ত তাকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। এবং ক্রুশবিদ্ধ কারা করে? ইহুদিরা তো করে না, রোমান সৈন্যরা করে। তবে যিশুর মৃত্যুর ক্ষেত্রে ইহুদি নেতাদের অভিযোগের একটা ভূমিকা আছে, এটা সত্য, এবং পন্তিয়াস পিলাতের চূড়ান্ত আদেশ, এটারও ভূমিকা আছে। রোমান আইন এবং রোমান কর্তৃপক্ষের সিদ্ধান্তেই যিশুকে ক্রুশবিদ্ধ করার মূল ভিত্তি ছিল। তো রোমটা কোথায়? রোমান আইন কারা তৈরি করছে? তো ইউরোপিয়ারা কি বলে যে আমাদের বংশোদ্ভূত এমন একজন শাসকই যিশুকে ক্রুশবিদ্ধ করার আদেশ দিয়েছিল? সেটা তো বলে না। এইবার আসেন দেখি জায়নবাদ আসলে কি আর কিভাবে জায়নবাদ পশ্চিমের সাহায্য করে। জায়নবাদ একটা জাতীয়তাবাদী আন্দোলন। ইহুদিদের জন্য একটা স্বতন্ত্র আবাসভূমি তৈরির জন্য তারা লড়াই করে, ধর্মের উপর ভিত্তি করে একটা রাষ্ট্র। আপনি ইহুদি হলেই নাগরিকত্ব পাবেন, একই রকম ভাবে আপনি হিন্দু হলেই ভারতের নাগরিকত্ব পাবেন। অন্য ধর্মকে খেদায় দেওয়া আর নিজ ধর্মের মানুষদের আহ্বান জানানো, এই দুইটাই ইসরায়েল এবং ইন্ডিয়ার একই পলিসি। এটাই ধর্মের পাটাতনে তৈরি হওয়া রাষ্ট্রের চরিত্র। এইরকম রাষ্ট্র দুনিয়াতে আছে মাত্র দুইটা, ইন্ডিয়া আর ইসরায়েল। সেজন্য দেখবেন ইন্ডিয়া আর ইসরায়েলের মিল, আদর্শের মিল, চিন্তার মিল, তার পদ্ধতিতে মিল। 19 শতকে খ্রিস্টান জাতীয়তাবাদী আর খ্রিস্টান জায়নবাদীদের দিয়ে অনুপ্রাণিত হয়ে অনেক ইহুদি উৎসাহিত হয়ে ফিলিস্তিনে আসতে থাকে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। জায়নবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে থিওডর হার্সেল। উনি একটা ধর্মনিরপেক্ষ ইহুদি অস্ট্রিয়ান পরিবারে জন্মগ্রহণ করছিলেন। এই থিওডর হার্জেলি 1896 সালে ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। তার সেই বইটার নাম ছিল দের জুডেনস্ট্যাট। তিনি যুক্তি দিচ্ছিলেন যে ইউরোপে ইহুদি নিবারণ হবে, চলবে, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি বাস করে সেখানে ইহুদি প্রশ্ন রয়ে গেছে। এটা এমন একটা ঘটনা, এটা সব জায়গায় ঘটতেছে, এবং কি যাদের সাংস্কৃতিক মান উঁচু, যাদের শিক্ষা দীক্ষা আছে, যাদের সভ্যতা আছে, এমন দেশেও অনিবার্যভাবে ইহুদি নিপীড়ন হবে এবং হচ্ছে। যেমন উনি উদাহরণ দিচ্ছিলেন, যেমন ফ্রান্স। আবার কিছু খ্রিস্টান বিশ্বাস করতেন যে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনে যিশুর প্রত্যাবর্তন ত্বরান্বিত করবে। খ্রিস্ট ধর্মে যিশুর প্রত্যাবর্তনের কথা আছে, এবং একটা ইহুদি রাষ্ট্র যদি হয় তা যিশুর প্রত্যাবর্তনের একটা প্রয়োজনীয় পূর্ব শর্ত হতে পারে। অ্যান্টনি কুপার 1838 সালে একটা বই লেখেন, যেখানে তিনি দাবি করেন যে ফিলিস্তিনে ইহুদি পুনরুদ্ধার গ্রেট ব্রিটেনের ভূ রাজনৈতিক অবস্থানকে উপকৃত করবে এবং যিশুর দ্বিতীয় আগমনকে ত্বরান্বিত করবে। ব্রিটেনের ভূ রাজনৈতিক অবস্থানকে কিভাবে উপকৃত করবে সেটা আমরা পরে দেখব। উইলিয়াম হেকলার, একজন অ্যাংলিকান ধর্মযাজক, 1884 সালে দ্য রেস্টোরেশন অব দ্য জিউস টু প্যালেস্টাইন, এই বই তিনি যুক্তি দেন যে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপন যিশুর প্রত্যাবর্তনের পূর্ব শর্ত। আমেরিকান এবং ইউরোপীয় খ্রিস্টান এবং ইহুদিদের একটা প্রথা আছে, নাম সানডে স্কুল। এইখানে স্কুলের ছাত্রদের রবিবারে খ্রিস্ট ধর্ম আর ইহুদি ধর্মের পাঠ দেওয়া হতো। এই স্কুলে এমনকি খ্রিস্টান শিশুদেরকেও পড়ানো হতো আধুনিক ইহুদিরা প্রাচীন ইসরায়েলিদের বংশধর, যাদের ঈশ্বর বাইবেলে ফিলিস্তিনের ভূমি প্রতিশ্রুতি দিয়েছিলেন। পশ্চিম কেন মনে প্রাণে মনে করে যে ফিলিস্তিন ইহুদিদের সেই প্রমিসড ল্যান্ড, যা তাদের ধর্মগ্রন্থে ঈশ্বর বলে গেছেন, কারণ ওই স্কুলে, সেই স্কুলের শিক্ষা এটি তাদের মাথার মধ্যে ঢুকে আছে। এই কারণেই অখণ্ড ভারত পড়ানো হয় আমাদের ছেলেদেরকে, মনে করানো হয় মুসলমানরা আক্রমণকারী আর বহিরাগত, আর আমরা অখণ্ড ভারতের অংশ, অখণ্ড ভারতের পূর্বাঞ্চলে আমাদের বাস। ঠিক সেই একই কৌশল। এইবার আসেন দেখি কেন ইউরোপের ইহুদি বিদ্বেষীরা জায়নবাদকে গ্রহণ করছিল। বিষয়টা অদ্ভুত না? নিজেরা ইহুদি বিদ্বেষী কিন্তু জায়নবাদকে সাপোর্ট করে। কেন? ইউরোপেরা মনে করলো যে ইহুদিরা যদি চলে যায় ইউরোপ থেকে তাহলে খুব ভালো, এটা খুব ভালো আইডিয়া। কারণ শতাব্দীর পর শতাব্দী ইহুদিরা এই ইউরোপে থেকে সমস্যা তৈরি করছে। ওরা বলতে ইহুদি কোশ্চেন, ইহুদি প্রবলেম, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ইহুদি সমস্যা মানে কি? মানে ইহুদিদের ইউরোপীয় সমাজে জায়গা দেওয়া হবে কিনা। আমরা সাহিত্য শিল্পে দেখলাম কিভাবে ইহুদি বিদ্বেষের চর্চা করা হয়েছে। এমনকি কার্ল মার্কস লিখছে জুডাইজমের মধ্যে সাম্রাজ্যবাদের ধারণা আছে। ইংরেজিতে লিখছেন উনি অ্যাবলিশিং দ্য এম্পেরিক্যাল এসেন্স অফ জুডাইজম। 1878 সালে হাঙ্গেরীয় রাজনীতিবিদ গিয়োজা ইস্টোসি হাঙ্গেরিতে ইহুদি হুমকি দূর করতে ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। 1882 সালে তিনি হাঙ্গেরি থেকে ইহুদিদের বিতাড়িত করার প্রস্তাব দেন এবং হাঙ্গেরির অ্যান্টিসেমিটিক আন্দোলনের মুখপাত্র হন। 1881 সালে জার্মান সাংবাদিক উইলহেম মার, ইনি কিন্তু এই অ্যান্টিসেমিটিজম শব্দটা জনপ্রিয় করছিলেন। বিশ্বের সমস্ত ইহুদিদেরকে ফিলিস্তিনে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন, ভালোবেসে না, শাস্তি দিতে। 1898 সালে জার্মান সম্রাট কাইজার উইলহেম II জায়নবাদকে সমর্থন করলো অফিসিয়ালি। কারণ কি জানেন? কাইজার বলে ইহুদিরা তো আমাদের পরিত্রাতা, মানে যিশুর হত্যাকারী, তারা কেন খ্রিস্টানদের এলাকায় এসে, আমাদের ইউরোপে এসে কেন খ্রিস্টানদের শোষণ করবে? ইউরোপে কেন থাকবে? ওইখানে যা খুশি করুক। 3টা কারণে জায়নবাদ পশ্চিমের সরাসরি সাহায্য পায়।
এক নম্বর কারণ আমরা দেখছি আগের বার যে ইউরোপে সেই সময় জাতীয়তাবাদী আন্দোলন চলতেছিল, জাতীয়তাবাদীরা তাদের প্রাচীন শিকড় নিয়ে মহাচ্ছন্ন ছিল। জাহানবাদ বা ইহুদিদের ফিলিস্তিনে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাস, ইহুদি জাতির প্রাচীন মাতৃভূমির ধারণা, তাদের জাতীয়তাবাদী ধারণা এবং তাদের জাতীয়তাবাদী সংবেদনশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল, খাপে খাপ ছিল। জায়নবাদ বাইবেলের সেই ভবিষ্যৎবাণী যে যিশুর প্রত্যাবর্তন এটাকে আগায় নিয়ে আসবে, ওখানে যদি একটা ইহুদি রাষ্ট্র হয়, এই বাইবেলের ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেয়। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, ইউরোপের যে ইহুদি সমস্যা যেটা বললাম, ইহুদি কোশ্চেন, এর সমাধান হিসাবে একটা দারুণ কৌশল হিসাবে কাজ করছিল। এই 3 কারণে 19 শতকের ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র জাহানবাদকে জনপ্রিয় করে তোলে। তাহলে তো ফিলিস্তিনেরও আলাদা জাতীয়তাবাদী রাষ্ট্র পাওয়া হয়, তাই না? কিন্তু না, ফিলিস্তিনের মুসলিমরা তাদের কাছে পশ্চাৎপদ, অসভ্য, বর্বর। তারা ইউরোপীয় জনগোষ্ঠীর মতো জাতীয় আত্মনিয়ন্ত্রণের যোগ্য হিসাবে বিবেচিত হতো না। ইহুদিরা তো আফটার অল ইউরোপিয়ান, তাই না? ধর্ম আলাদা। মানে একটা জিনিস দেখেন, ইউরোপ খ্রিস্টানের, এখানে ইহুদিদের জায়গা হবে না। একই জিনিস মোদীর রাজনীতি, ভারত হিন্দুদের, এখানে মুসলমানের জায়গা হবে না। জায়নবাদীরা এরপরে তাদের দেশ খুঁজতে থাকে, কোথায় হতে পারে তাদের সেই কল্পিত রাষ্ট্র। অনেক দেশকে চিন্তা করা হয়েছিল, এমনকি উগান্ডাও। যাই হোক, সেটা আমরা দেখবো পরের পর্বে কিভাবে তারা তাদের দেশ খুঁজতেছিল। কিন্তু যে ইউরোপ ইহুদিদেরকে একটা সমস্যা হিসেবে দেখতো, সেই ইউরোপ কি নিদারুণ কৌশলে তাদের পাপকে পাচার করে দিল মধ্যপ্রাচ্যে। সেটা নিয়েই ছিল আজকের আলাপ। ধর্মীয় কারণ তো ছিলই, এর পরের পর্বে আমরা দেখবো আরো ঠিক কি কি অর্থনৈতিক কারণে ইউরোপে ইহুদিদের উপরে নিয়ম করে চড়াও হতো ইউরোপীয়রা। সাথেই থাকেন, ইসরায়েলের শত্রু এবং ভারতের শত্রু এক। সাথেই থাকেন, আমরা পরের পর্বে ইসরায়েল রাষ্ট্র তৈরির জন্য কোথায় কোথায় তারা খোঁজ করছিল সেটা আমরা দেখব।